Assalamu alaikum. Welcome to our online class. This is Mohammad Shomon Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on completing sentence. Dear students, আমি ইতিপূর্বে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আবার নতুনভাবে আলোচনা করছি। So that বা in order that আমরা জানি so that অর্থ হলো যাতে, in order that একই। তাহলে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স so that বা in order that দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুসরণ করে বাক্যটিকে সম্পূর্ণ করব। স্ট্রাকচারটি হলো so that প্লাস সাবজেক্ট প্লাস can অথবা may, তারপর হলো verb প্লাস এক্সটেনশন। এখানে could অথবা might। ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচারটি হলো so that যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে so that এর পর একটা সাবজেক্ট লিখব আমরা, তারপর প্রথম অংশটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা লিখব can বা may, আর পাস্ট টেন্স হলে লিখব could বা might, তারপর একটি ভার্ব, তারপর হলো এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ, প্রাসঙ্গিক অংশ। তো তোমাদের সামনে একটু উদাহরণ দিচ্ছি যে we eat food so that। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে so that যুক্ত বাক্যের প্রথম অংশটি হলো প্রেজেন্ট টেন্স। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমরা দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে একটি can বা may লিখব। তাহলে we can like। তাহলে আমরা বাক্যটি লিখতে পারি এইভাবে যে we eat food, আমরা খাবার খাই, so that we can like, আমরা খাবার খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। আমি আরো কয়েকটি एग्जांपल দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। He reads attentively so that। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের প্রথম অংশটি হলো প্রেজেন্ট টেন্স। তাহলে he reads attentively, সে মনোযোগের সাথে পড়ে যাতে, তাহলে লিখতে পারি যে he can pass in the exam। তাহলে নিচে আমরা আন্ডারলাইন করে দিব, আন্ডারলাইন করে দিলে বুঝতে সুবিধা হবে আমাদের। he reads attentively so that he can pass in the exam। the man works hard so that, লোকটি কঠোর পরিশ্রম করে যাতে, তাহলে লিখতে পারি যে he can shine in life। the man works hard so that he can shine in life। তাহলে আমি তোমাদের সামনে যে তিনটি एग्जांपल দিলাম এই তিনটি एग्जांपल ছিল প্রেজেন্ট টেন্সের। তো এমনও তো হতে পারে যে ইনকমপ্লিট সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স না হয়ে পাস্ট টেন্স হতে পারে। তাহলে যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে? I went to market so that। I went to market, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে so that যুক্ত বাক্যের প্রথম অংশটি হলো পাস্ট টেন্স। তাহলে আমরা সাবজেক্টের পরে কি লিখব? can না লিখে আমরা could লিখব। তাহলে I went to market so that I could buy a shirt। আরেকটি एग्जांपल দিচ্ছি, he took physical
এক্সারসাইজ সো দ্যাট, সে ব্যায়াম করলো যাতে হি কুড কিপ ফিট, he took physical exercise so that he could keep fit. Dear students, আমি আশা করি তোমরা সুদেটের এই নিয়মগুলো বুঝতে পেরেছো। আমি আরেকটা নিয়মে চলে যাচ্ছি। এবার আসি আমরা, এই নিয়মটি পরীক্ষায় অনেক আসে যে ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্ব, তার মানে ভার্ব ওয়ান, B1 that is verb present from. It is high time plus subject plus verb 2. Dear students, এই স্ট্রাকচারটি তোমরা ফলো করো। যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে ইট ইজ টাইম থাকে, তাহলে ইট ইজ টাইমের পরে যদি টু থাকে, তাহলে আমরা টু এর পরে যে কোনো একটি ভার্ব লিখবো, প্রাসঙ্গিক এক ভার্ব, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেটি। আর যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে আমরা মূল ভার্বের পাস্ট ফর্ম লিখব, অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে আমরা বাক্যটি কমপ্লিট করব। যেমন ইট ইজ টাইম টু, অর্থাৎ টু এর পরে আমরা মূল ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম লিখব। ইট ইজ টাইম টু প্লে ফুটবল। তাহলে ইট ইজ টাইম এর পরে টু এর পরে আমরা লিখতে পারি ইট ইজ টাইম টু প্লে ফুটবল, ইট ইজ টাইম টু স্টার্ট আওয়ার জার্নি, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার পলিসি, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ মনে রাখতে হবে যে ইট ইজ টাইম এর পরে যদি সাবজেক্ট না থাকে, তাহলে টু বসিয়ে টু এর পরে একটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে বাক্যটাকে কমপ্লিট করা যায়। আর যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকে, তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম লিখতে হয়। যেমন ইট ইজ হাই টাইম উই, তাহলে এখানে সাবজেক্ট যেহেতু উই দেয়া আছে, আমরা লিখব উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। স্টুডেন্টস, এক্সাম্পল দুটি ভালোভাবে খেয়াল করো। অর্থাৎ যদি ইট ইজ টাইম টু প্লে ফুটবল, পরের এক্সাম্পলটি হল ইট ইজ টাইম উই, তাহলে সাবজেক্ট যেহেতু উই ছিল, আমরা লিখেছি উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই নিয়মটিও ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আরেকটি নিয়মে যাচ্ছি। এবার আসি আমরা নো সোনার ডিয়ার স্টুডেন্টস, কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের প্রথম অংশে যদি এরকম থাকে মাঝখানে যে নো সোনার, প্রথমে যদি নো সোনার হ্যাড থাকে, এবং তাহলে ইনকমপ্লিট অংশে যদি আমরা মাঝখানে লিখব দেন, এবং যদি স্কার্সলি হ্যাড থাকে তাহলে মাঝখানে লিখব হোয়েন, এবং হার্ডলি হ্যাড থাকলে মাঝখানে লিখব হোয়েন। এই ক্ষেত্রে মনে রাখার বিষয় হলো
যে আমাদের প্রথম অংশ যেহেতু দেয়া থাকবে, তাহলে নো সুনার হ্যাড যুক্ত বাক্যের মাঝখানে দেন এবং অন্যান্য বাক্যের ক্ষেত্রে মাঝখানে হোয়েন লিখে দেন বা হোয়েনের পরে আমরা যে কোনো একটি পাস্ট ফর্ম লিখব, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স হিসেবে বাক্যটি শেষ করব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে দেন বা হোয়েনের পরে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন no sooner had the thief seen the police, তাহলে প্রথম অংশটি হলো no sooner had the thief seen the police, তাহলে পরের অংশটা দেয়া নাই। তাহলে আমরা জানি স্ট্রাকচার অনুযায়ী যে no sooner had থাকলে পরে আমরা মাঝখানে একটি দেন লিখব। তাহলে দেনটা আমরা লিখে নেই, দেন উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে দেন হি ran away, অর্থাৎ দেনের পরের বাক্যটি পাস্ট ইনডিফিনিট হলো। তাহলে no sooner had the thief seen the police then he ran away। আমি আরেকটি एग्जांपल দিচ্ছি। Hardly had the doctor gone, হার্ডলি হ্যাড দ্য ডক্টর গন, ডাক্তার যেতে না যেতেই, তাহলে হার্ডলি হ্যাড থাকলে মাঝখানে আমরা হোয়েন লিখব। তাহলে আমরা লিখতে পারি হোয়েন দ্য পেশেন্ট ডাইড। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই নিয়মটিও বুঝতে পেরেছো। আমি তোমাদের সামনে আরেকটি নিয়ম উপস্থাপন করছি। এটি হলো অত্যন্ত কমন একটি নিয়ম এবং পরীক্ষায় এটা আসে, লেস্ট। নতুবা যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের মাঝখানে লেস্ট থাকে, তাহলে তোমরা প্রথম বাক্যটিকে একটা প্রশ্ন করবে যে না করলে কি হতো, এবং এই ক্ষেত্রে তোমরা এই স্ট্রাকচারটি ফলো করবে। স্ট্রাকচারটি হলো যে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। স্ট্রাকচারটি হলো যে লেস্টের পরে আমরা একটা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে শুড বা মাইট, তারপর ভার্ব, তারপরে বাকি অংশ। তাহলে the man walked fast, list। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদাহরণটির মাঝে the man walked fast, লোকটি দ্রুত হাঁটলো, লিস্ট। তাহলে আমরা জানি যে লিস্টের পরে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। তাহলে প্রথম বাক্যটাকে আমরা একটা প্রশ্ন করি। এই প্রশ্নটি আমরা করব যে না করলে কি হতো। তাহলে the man walked fast, লোকটি দ্রুত হাঁটলো, না হাঁটলে কি হতো? না হাঁটলে সে ট্রেনটা মিস করতো। তাহলে he should miss the train. The man walked fast lest he should miss the train. তাহলে আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি এই নিয়মটার উপর। The student read more list। যে স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটির মাঝখানে লিস্ট রয়েছে। তাহলে প্রথম বাক্যটাকে আমরা একটা মনে মনে একটা প্রশ্ন করি। The student read more, ছাত্রটি বেশি পড়ে। তাহলে না পড়লে কি হইতো? না পড়লে সে ফেল করতো। তাহলে he should fail in the exam. He
ওয়ার্কস কেয়ারফুলি লেস্ট, সে সতর্কতার সাথে হাঁটতেছে। লেস্ট না হাঁটলে কি হইতো, সে পড়ে যেত। তাহলে আমরা লিখতে পারি যে হি ওয়ার্কস কেয়ারফুলি লেস্ট হি শুড ফল ডাউন। তাহলে প্রথম বাক্যটাকে আমরা প্রশ্ন করেছি যে সতর্কতার সাথে না হাঁটলে কি হইতো, তাহলে হি শুড ফল ডাউন। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা এই লেস্টের নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকটি নিয়মে চলে যাচ্ছি। এটা হলো আনলেস, যদি না। আনলেস দ্বারা বোঝানো হয় যদি না, অর্থাৎ যদি না করা হয় তাহলে এটা নেগেটিভ বাক্য। তাহলে আমরা সেন্টেন্সের ভাব অনুযায়ী বাকি অংশটা কমপ্লিট করব। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তাহলে প্রথম অংশটা হলো এটা, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগের সাথে না পড়ো। তাহলে এটা হলো প্রথম বাক্য, যদি তুমি মনোযোগের সাথে না পড়ো তাহলে ফলাফলটা কি হতে পারে, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। অর্থাৎ প্রথম অংশটা হলো কারণ আর পরেরটা হলো ফলাফল। এরকম ভাবে বাক্যটা লিখবো, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগের সাথে না পড়ো তাহলে কি রেজাল্টটা কি দাঁড়াবে, ইউ উইল fail in the exam unless you hurry up, যদি তুমি তাড়াতাড়ি না করো তাহলে you will miss the train। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সটি কিভাবে কমপ্লিট করতে হয় তা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা আরেকটি নিয়মে যাচ্ছি। এটা হলো কন্ডিশনাল। এটা এই নিয়ম থেকে একটা বাক্য সবসময় পরীক্ষাতে আসে। if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ আমাদের ইনকমপ্লিট যুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা পরবর্তী অংশ ফিউচার আকারে লিখব। অর্থাৎ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ হবে ফিউচার টেন্স। যেমন ইফ হি works hard, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট আছে, তাহলে পরবর্তী অংশ ফিউচার লিখব আমরা। তাহলে কি হবে, he will succeed in life। তাহলে if he works hard he will succeed in life। if they play well, যদি তারা ভালো খেলে, তাহলে ভালো খেললে কি হবে, they will win the match, they will win the। বাক্যটি যেন প্রাসঙ্গিক হয় এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। if they play well, ভালো খেলার সাথে জয়ের একটা সম্পর্ক রয়েছে। if they play well they will win the match। তাহলে আমরা এই বাক্যটা এইভাবে কমপ্লিট করব যে ইফ এর পরে প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ ফিউচার আকারে লিখব। কন্ডিশনাল তিন প্রকার, আমরা ফার্স্ট কন্ডিশনাল তোমাদের দেখালাম, এখন সেকেন্ড কন্ডিশনালটা দেখাবো। অর্থাৎ ইফ প্লাস পাস্ট প্লাস
পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট টেন্স হয় তাহলে পরবর্তীটা পাস্ট কন্ডিশনাল হবে। যেমন ইফ হি ওয়ার্কড হার্ড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশ পাস্ট টেন্স, তাহলে পরবর্তীটা পাস্ট কন্ডিশনাল হবে। দ্যাট মিন্স সাবজেক্টের পরে একটা উড বসবে, তাহলে হি উড succeed in life. If you took physical exercise, তাহলে কি হবে? You would keep fit. এক্সাম্পলটি আবার খেয়াল করো, if you took physical exercise, যদি তুমি ব্যায়াম করতে তাহলে you would keep fit। তাহলে if এর পরের অংশটা যদি পাস্ট হয় তাহলে পরবর্তী অংশটা আমরা পাস্ট কন্ডিশনাল আকারে লিখব। দ্যাট মিন্স সাবজেক্টের পরে একটা would লিখব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। এবার থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করছি। if plus past perfect plus past perfect conditional, যেমন if he had worked hard। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, if he had worked hard। তাহলে পরবর্তী অংশ আমরা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আকারে লিখব। দ্যাট মিন্স সাবজেক্টের পরে আমরা একটা লিখব would have লিখব। তাহলে if he had worked hard, তাহলে he would have shown in life। if he had worked hard, he would have shown in life। তাহলে সাবজেক্টের পরে আমরা would have লিখেছি এবং would have এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাকি অংশ। তাহলে if he had worked hard, he would have shown in life। if he had invited me, যদি সে আমাকে দাওয়াত দিত, I would have joined the party। if he had invited me, I would have joined the party। Dear students, আমি তোমাদের সামনে যে কমপ্লিটিং সেন্টেন্সের যেই কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করলাম, যে এই নিয়মগুলো প্রায় পরীক্ষাতে আসে এবং আমি যেই তোমাদের সামনে যে স্ট্রাকচারটি তুলে ধরেছি সেই স্ট্রাকচার অনুযায়ী যদি তোমরা এক্সারসাইজ করো তাহলে সহজেই তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর বরাদ্দকৃত নম্বর পেতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে আজকের ক্লাসে অসংখ্য ধন্যবাদ।